অনার্স চতুর্থ বর্ষে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। বরাবরের মতো আজও আমি তোমাদের শিল্প অর্থনীতি বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে কিছু বিষয় আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আমরা ফার্মের আকার সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম। এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি, এবং ছবিগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে ফার্মের আকার বা সাইজটা কেমন হওয়া উচিত। অর্থাৎ আগের ক্লাসেই আমরা জেনেছি যে যেখানে ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন হয় সেখানেই কিন্তু ফার্মের কাম্য আয়তন নির্ধারিত হয়। অর্থাৎ আমরা এখানে Q2 বিন্দুতে যেটা দেখতে পাচ্ছি, কাজেই আমরা কাম্য আকার সম্পর্কে কিন্তু জানতে পেরেছি। আমরা আমাদের তাহলে আজকের পাঠে কী কী বিষয় রয়েছে সেগুলো আমরা জেনে নিই। আমাদের আজকের পাঠে রয়েছে ফার্মের কাম্য আকার নির্ধারণকারী উপাদান সমূহ। অর্থাৎ আমরা ফার্মের কাম্য আকার সম্পর্কে জানতে পারব। এরপর রয়েছে বৃহদায়তন ফার্ম সম্পর্কে। এরপর বৃহদায়তন ফার্মের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানব। এছাড়াও রয়েছে ক্ষুদ্রায়তন ফার্ম কি এবং ক্ষুদ্রায়তন ফার্মের সুবিধা এবং অসুবিধাগুলো। তাহলে প্রথমেই আমরা চলে যাই ফার্মের কাম্য আকার নির্ধারণকারী উপাদান কি কি রয়েছে সেগুলো আমরা দেখি। ফার্মের কাম্য আকার নির্ধারণকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে কৌশলগত উপাদান বা কারিগরি উপাদান, তারপর রয়েছে ব্যবস্থাপকীয় উপাদান, আর্থিক উপাদান, বাজারজাতকরণ উপাদান, ঝুঁকি ও ওঠানামা সংক্রান্ত উপাদান, এবং আরও যেসব উপাদান ফার্মের কাম্য আকার নির্ধারণের জন্য দায়ী সেগুলোকে আমরা বলছি বিবিধ উপাদান। তাহলে প্রথমেই আমরা চলে যাই ফার্মের কাম্য আকার নির্ধারণকারী উপাদানগুলো কি কি রয়েছে। প্রথমেই আমরা দেখছি যে কৌশলগত বা কারিগরি উপাদান। এই কৌশলগত উপাদান, বিভিন্ন উপাদান, এগুলো অর্থনৈতিক ব্যয় সুবিধা সৃষ্টি করে ফার্মের কাম্য আকার নির্ধারণে। অর্থাৎ কাম্য আকার নির্ধারণে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উপাদান, কৌশলগত উপাদানের মধ্যে আবার বিভিন্ন জিনিস রয়েছে, যেমন শ্রমের বিভাজন। অর্থাৎ বড় আকারের যদি ফার্ম হয় সেক্ষেত্রে কিন্তু সে শ্রম বিভাগের যে সুবিধা সেটা অর্জন করে। অর্থাৎ যে ব্যক্তি যে কাজে দক্ষ সেই কাজে তাকে নিয়োগ করা হয়, আর এই দক্ষতার অনুযায়ী নিয়োগ করার কারণে যে সুবিধাগুলো হয় সেটা হচ্ছে শ্রমিকের দক্ষতা বাড়ে বা কর্মনৈপুণ্যতা বাড়ে। উৎপাদন ক্ষেত্রে এক কাজ থেকে অন্য কাজে যে শ্রমিককে স্থানান্তর করতে যে সময়টা খরচ হয় সেটা বাঁচে। তারপর বিশেষায়িত যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। বড় ফার্মের পক্ষে শ্রম বিভাগের যত ধরনের সুবিধা রয়েছে সেগুলো কিন্তু অর্জন করা সম্ভব হয়। এরপর শ্রম যন্ত্রপাতির যে অবিভাজ্যতা, এটার মধ্যে অর্থাৎ সবগুলো ফার্মই চায় যে উপাদানগুলোর মধ্যে সুষ্ঠু ব্যবহার করতে এবং উৎপাদনকে একটা নির্দিষ্ট স্তরে অর্থাৎ কাম্য স্তরে উৎপাদন করতে। আর কম স্তরে যদি উৎপাদন করে সেক্ষেত্রে কিন্তু সবগুলো যে উপাদান রয়েছে সেগুলো ব্যবহার সম্ভব হয় না বা এদের কাম্য ব্যবহার সম্ভব হয় না। যেমন শ্রমিককে যদি আমি ভাগ করে একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিত করা যায়, কিন্তু আংশিক সময়ের জন্য কিন্তু তাকে নিয়োজিত করা যায় না, তাই যে তাকে ভাগ করা যায় না। আবার একটা যন্ত্রপাতি অল্প পরিমাণ উৎপাদন করতে গেলেও যদি একই মেশিন ব্যবহার হয় সেখানে বিশেষ ধরনের শ্রমিক উন্নত মানের যন্ত্রপাতি যে ব্যবহার করে বা বিভাজন করে সেটা ব্যবহার করা সম্ভব হয় না। ওই জন্য উৎপাদনের একটা কাম্য স্তরে কিন্তু এই বৃহৎ যন্ত্রপাতিগুলো ব্যবহার করা যায়, যেটা ভেঙে ব্যবহার করা যায় না। কাজে এই যে বৃহদায়তন যে ফার্মগুলো রয়েছে সেটার কিন্তু এই সুবিধাটা তারা ভোগ করে। বৃহৎ যন্ত্রপাতি যদি ব্যবহার করা হয়, বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হলেও এটা হলো বড় আকারের ফার্মের পক্ষে সেটা সম্ভব হয়। অর্থাৎ কম খরচে সে বড় যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। এর ফলে ফার্মের পরিচালনা ব্যয় যেটা কম হয়, বড় ফার্মে বড় যন্ত্রপাতি ব্যবহার করা মাত্রাগত যে ব্যয় সুবিধা সেটা কিন্তু ফার্ম অর্জন করে।
উৎপাদন কার্যক্রমে পরিচালনাগত ব্যয় সুবিধা, অর্থাৎ ফার্মের আকার যত বড় হবে উপকরণের গড় ব্যয়, ইনভেন্টরি ব্যয় তত কম পড়বে। পণ্যের গড় ইনভেন্টরি ব্যয় কম পড়ার ফলে কোনো, যেমন বইয়ের কোনো কপি যত বেশি ছাপা হবে এর গড় ব্যয় তত কম হবে। এছাড়াও ডিজাইন, বিভিন্ন প্লেট ইত্যাদির ব্যয় একই রকম থাকবে। অর্থাৎ উৎপাদন পরিচালনাগত ব্যয় সুবিধা বড় ফার্মগুলো কিন্তু ভোগ করে। এছাড়া জড়িত প্রক্রিয়াকরণের ব্যয় সুবিধা রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে উৎপাদনের যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো যদি একই স্থানে হয় বা প্রক্রিয়াজাতকরণের সুবিধা একই জায়গায় হয়, সেক্ষেত্রে ফার্ম কিন্তু ব্যয় সাশ্রয় করতে পারে, অর্থাৎ ব্যয় কমাতে পারে। এখানে বাজারজাতকরণ ব্যয়, পরিবহন ব্যয়, প্যাকেজিং ব্যয়, ঠান্ডাকরণ বা তাপ নিয়ন্ত্রণ ব্যয়, এগুলো ব্যয় কমানো সম্ভব হয়। যেমন কাপড়ের মিলে স্পিনিং এবং বুননের বিভাগ কিন্তু পাশাপাশি থাকে, যার ফলে এদের ব্যয় কম হয়। জড়িত প্রক্রিয়াকরণের সুবিধা আমরা দেখলাম। এবার আমরা দেখি সুষম প্রক্রিয়াকরণের প্রভাব। অনেক সময় প্ল্যান্টের বিভিন্ন বিভাগের উৎপাদন ক্ষমতা কিন্তু বিভিন্ন রকম হয়। উৎপাদন ক্ষেত্রে এই মাত্রাগত সুবিধা পাবার জন্য এইসব বিভাগের উৎপাদন ক্ষমতা কিন্তু পূর্ণ ব্যবহার করা সম্ভব হয়। শিক্ষাগত প্রভাব, কাজের মধ্যে দিয়ে কর্মকর্তা শ্রমিকরা দক্ষ হয়, অর্থাৎ পুরাতন শিল্পের দক্ষতা কিন্তু বেশি হয়। অতীতের অভিজ্ঞতার দরুন এসব শিল্পের কর্মকর্তা কর্মচারীরা বেশি দক্ষ হয়। নতুন শিল্পের পূর্বের অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করলে তাহলে কাজের মাধ্যমে তাদের শিক্ষার প্রভাবে বিভিন্ন ধরনের যে মাত্রাগত সুবিধা সেটা তারা অর্জন করতে পারে। এরপর আমরা দেখি প্রযুক্তি প্রকৃতি। উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি কিন্তু দুই ধরনের হতে পারে, প্রয়োগযোগ্য বা সামঞ্জস্যশীল প্রকৃতি, অসামঞ্জস্যশীল প্রকৃতি। আমরা ছোটো ফার্মগুলোর ক্ষেত্রে দেখি যে প্রযুক্তি নমনীয় হয়, সামঞ্জস্যশীল হয়, অর্থাৎ এই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে শ্রম বিভাগের সুবিধা থাকে না। আবার বড় ফার্মের ক্ষেত্রে শ্রম বিভাগ করা সম্ভব, উৎপাদন সম্প্রসারণ করাও সম্ভব। এই দু ধরনের প্রযুক্তি হতে পারে। উৎপাদনের হার, এটা প্রযুক্তির অন্যতম একটা উপাদান। উৎপাদন হার যদি স্থির থাকে তাহলে মোট উৎপাদনের পরিমাণ বাড়লে ফার্মের ব্যয় কমে। মোট উৎপাদন স্থির থেকে উৎপাদনের হার বাড়লে একক প্রতি গড় ব্যয় কমে। আবার গড় ব্যয় স্থির থেকে আবার বেড়ে যায়। এভাবে মোট উৎপাদনের পরিমাণ, উৎপাদনের হার উভয়ই কিন্তু গড় ব্যয় নির্ধারক হিসেবে ভূমিকা রাখে, যা ফার্মের কাম্য আকার যে নির্ধারণ করে তার ক্ষেত্রে প্রভাব রাখে। বহু প্ল্যান্টের কার্যক্রম, যে আমরা জানি যে এক একটি ফার্ম অনেকগুলো ক্ষুদ্র আকারের প্ল্যান্ট মিলে গড়ে তোলে। আর এটার কারণ হতে পারে যে পণ্যের বাজার এলাকার কাছাকাছি যদি প্ল্যান্ট স্থাপন হয় তাহলে পণ্য পরিবহনে ব্যয় কম পড়ে। আবার পণ্য উৎপাদনের জন্য এক একটি প্ল্যান্ট ব্যবহার করলে এটার দক্ষতা বজায় রাখা যায়। পণ্যের বাজার চাহিদার সাথে সঙ্গতি রেখে ফার্ম প্রয়োজনে প্ল্যান্টের সংখ্যা কমাতে পারে, বাড়াতে পারে। বহু প্ল্যান্ট একসাথে থাকলে ঝুঁকির সৃষ্টি হতে পারে, তা এড়ানো সম্ভব হতে পারে। আবার বাজারের কাছাকাছি প্ল্যান্ট থাকলে সহজেই অন্যান্য ফার্মের সাথে এরা প্রতিযোগিতা অবতীর্ণ হতে পারে। তো আমরা কৌশলগত এবং কারিগরি উপাদানগুলো দেখে নিলাম। এছাড়াও আমরা জানি ফার্মের যে উপাদানগুলো আমরা দেখেছি এর আগে, অর্থাৎ ফার্মের ব্যবস্থাপনাগত উপাদান, আর্থিক উপাদান, বাজারজাতকরণ উপাদান। তাহলে আমরা দ্বিতীয় আলোচনা করি ব্যবস্থাপকীয় উপাদান সম্পর্কে। অর্থাৎ ব্যবস্থাপকীয় উপাদানে আমরা জানি যে বড় আকারে ফার্ম ব্যবস্থাপনার সাথে জড়িত যে বিভিন্ন কাজগুলো রয়েছে তারা বিভিন্ন অংশে বিভক্ত করে একটা দক্ষ ব্যবস্থাপকের আন্ডারে নিয়োগ করতে পারে, যেটা ছোট ফার্ম পারে না। অর্থাৎ বড় ফার্মগুলো দক্ষ কর্মীদের পূর্ণ ক্ষমতা যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারে, কাজে এটা ফার্মের কাম্য আয়তন নির্ধারণে কিন্তু ভূমিকা রাখে। আমরা জানি যে আর্থিক উপাদান এর মধ্যে যে বিভিন্ন অর্থ সংস্থান, ঋণ গ্রহণ, এটা বড় ফার্মের ক্ষেত্রে কিন্তু সহজ হয়। অর্থাৎ যে বিভিন্ন ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো বড় ফার্মের উপর অতিমাত্রায় আস্থাশীল থাকে।
তারা সহজে ঋণ পায়, যার কারণে ফার্মের কাম্য আয়তন নির্ধারণে এই আর্থিক উপাদান কিন্তু ভূমিকা রাখে। বাজারজাতকরণ উপাদানের মধ্যে আমরা জানি ক্রেতা রয়েছে, বিক্রেতা রয়েছে, দ্রব্য রয়েছে। এই উপাদান এবং উৎপাদিত দ্রব্যের ক্রয় বিক্রয় যত দ্রুত বাড়বে ততই অর্থনৈতিক সুবিধা বেশি হবে। এতে ফার্ম তার কাম্য আয়তন কাম্য পর্যায়ে নিয়ে যেতে অনেক উৎসাহ বোধ করতে পারে। ঝুঁকি রয়েছে, আমরা জানি ফার্মের আয়তন যত বাড়বে তত অনিশ্চিত এবং ঝুঁকি বাড়তে থাকবে। এই ঝুঁকির মধ্যে আমরা বলতে পারি যে অপ্রত্যাশিত যে চাহিদা জনগণের সেটা রয়েছে, তারপর প্রযুক্তিগত পরিবর্তন রয়েছে, সরকারি নীতির পরিবর্তন রয়েছে। এইসব ঝুঁকি এবং উৎপাদনে ঝুঁকি রয়েছে, বাজারজাতকরণের ঝুঁকি রয়েছে। এইসব ঝুঁকিগুলো ফার্মের পণ্যের বহুধাকরণের মাধ্যমে কমিয়ে আনা যায়। কাজে ফার্মের কাম্য আয়তন নির্ধারণে ঝুঁকি এবং অনিশ্চয়তা বহুধাকরণ এই বিশেষ ভূমিকা পালন করে। সবশেষে আমরা দেখি যে বিবিধ উপাদান, এইসব উপরের যে আমরা উপাদানগুলো আলোচনা করলাম, এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা ফার্মের কাম্য আকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উপাদানগুলো আমরা প্রথমে দেখি যে বড় ফার্ম এমন কৌশল অবলম্বন করে যাতে তার প্রতিদ্বন্দ্বী ফার্মগুলো বাজার থেকে সে হটিয়ে দিতে পারে এবং নতুন ফার্ম প্রবেশে সে বাধার সৃষ্টি করতে পারে। এছাড়াও অর্থসংস্থানের বিভিন্ন সুযোগ সুবিধা বড় ফার্মগুলো পেয়ে যায়। মনোপলি থাকায় উপকরণের জন্য তারা কম মূল্যে উপকরণ সংগ্রহ করতে পারে। তারপরে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন পৃষ্ঠপোষকতা, অর্থাৎ সরকার রাজনৈতিক দলসমূহের কাছ থেকে বড় আকারের ফার্ম কিন্তু সুবিধা আদায় করে। বড় ফার্ম বর্জ্য কাঁচামাল ইত্যাদি পণ্য উপজাত পণ্য তৈরি করতে পারে, যেটা বড় ফার্মের পক্ষে সম্ভব। আমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন বড় ফার্মের ছবি, অর্থাৎ সিমেন্ট শিল্প, ইস্পাত শিল্প, পোশাক শিল্প, বস্ত্র শিল্প, এছাড়াও রয়েছে বিদ্যুৎ উৎপাদন শিল্প। এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে বৃহৎ আকারের ফার্ম, অর্থাৎ যে ফার্ম পর্যাপ্ত পরিমাণ ভূমি ব্যবহার করবে, শ্রম ব্যবহার করবে, পুঁজি ব্যবহার করবে, এসব সমন্বয় ঘটিয়ে উৎপাদন করবে, তারাই হচ্ছে বৃহৎ আকার ফার্ম। এরা কিন্তু উৎপাদন ক্ষেত্রে আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে, শ্রম বিভাগ করে, অভিজ্ঞতা দক্ষতার সমন্বয়ে গুণগত পরিমাণগতভাবে অধিক পণ্য উৎপাদন করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সার, চিনি, সিমেন্ট, লোহা, ইস্পাত, তৈরি বস্ত্র, পোশাক ইত্যাদি বৃহদায়তন ফার্মের আওতাভুক্ত। আমরা যদি চিত্রে দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে গড় ব্যয়। এখানে আমরা একটা উৎপাদনের পরিমাণের মধ্যে Q1, যেটা আমরা দেখতে পাচ্ছি যে SC1 প্ল্যান্টের আকার উৎপাদন হচ্ছে। এরপর আমরা দেখি Q2 উৎপাদন স্তরে উৎপাদন। এরপরে আমরা দেখি Q3 উৎপাদন স্তরে SC2 ফার্মের ছোট ফার্মের অর্থাৎ ক্ষুদ্র আয়তন ফার্মের যে গড় ব্যয় রেখা সেটা দেখতে পাচ্ছি। এরপর দেখি আমরা Q4 উৎপাদন স্তর এবং যেখানে Q5 আছে এবং SC3 তিনটা প্লান্টের মাধ্যমে আমরা উৎপাদনকে দেখছি। এবং সর্বশেষে আমরা দীর্ঘমেয়াদী একটা গড় ব্যয় রেখা দেখতে পাচ্ছি LAC, অর্থাৎ Q1, যেটা আমরা এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ফার্ম যেখানে কাট করেছে সেখানেও কিন্তু ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন হচ্ছে না। এরপরে ফার্ম আরও যদি উৎপাদন করে তাহলে তার গড় ব্যয় কমে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে Q3 বিন্দুতে ফার্ম সর্বনিম্ন গড় ব্যয় বিন্দুতে উৎপাদন করছে, যেখানে SC2 এটাও কিন্তু সর্বনিম্ন গড় ব্যয় এবং LACর সর্বনিম্ন গড় ব্যয় দুটোই কাট করছে বা দুটোই সমন্বয় করছে, এখানে মিলে যাচ্ছে। এই জন্য এখানেই কিন্তু ফার্ম তার কাম্য প্ল্যান্ট নির্ধারণ করবে
এরপর যদি ফার্ম আরও উৎপাদন করে, অর্থাৎ যদি উৎপাদন বাড়ায় Q4 এবং Q5 বিন্দুতে, সেখানে দেখা যাচ্ছে আমার SSC3। এটা যদি আমরা সর্বনিম্ন বিন্দুতেও দেখি, জি বিন্দু, যেখানে উৎপাদন করলে ফার্ম তার কাম্য পর্যায়ে পৌঁছতে পারছে না, অর্থাৎ গড় ব্যয় বেড়ে যাচ্ছে, এবং সি বিন্দু যেখানে Q5 এবং SSC3 যেখানে মিলে যাচ্ছে, সেখানে কিন্তু ফার্ম গড় ব্যয় বেড়ে যাচ্ছে। কাজেই OQ3 উৎপাদন স্তরের পরে যদি ফার্ম আরও উৎপাদন বাড়াতে যায়, তাহলে তার গড় ব্যয় কিন্তু কমে যাচ্ছে। কাজে ফার্ম সেই পর্যায়ে উৎপাদন করবে যেখানে তার কাম্য প্ল্যান্ট বা কাম্য বিন্দু হবে। OQ3 তার উৎপাদন স্তর কাম্য উৎপাদন স্তর, এবং বি বিন্দু হচ্ছে তার কাম্য বিন্দু, যেখানে SSC এবং LSC সর্বনিম্ন বিন্দু একসাথে মিলে যাচ্ছে বা সর্বনিম্ন বিন্দুতে কাট করছে। আমরা দেখি বৃহদায়তন ফার্মের বিভিন্ন সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি সুবিধা, যেটা আমরা আগেও আলোচনা করেছি। বৃহদায়তন ফার্মে বড় আকারের ফার্মের দক্ষতা বেশি ব্যবহার করা সম্ভব, যেমন মোটর গাড়ি তৈরি কারখানা, জাহাজ তৈরি কারখানা, ইস্পাত কারখানা, বিদ্যুৎ প্ল্যান্ট, এসবই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। এরপর আমরা দেখি পরিপূরক উৎপাদন প্রক্রিয়া। যেসব দ্রব্য উৎপাদনের পরিপূরক প্রক্রিয়া যে কাজে লাগে, সেসব ক্ষেত্রে বড় আয়তন ফার্ম যদি বড় হয়, তাহলে মাত্রাগত অর্থনৈতিক সুবিধা পেতে পারে। বড় আয়তন ফার্মে কিন্তু শ্রম বিভাগ প্রবর্তন করে। এই শ্রম বিভাগের সুবিধাগুলো তারা পায়, এবং এদের এক একজনের দায়িত্ব এক এক শ্রমিককে দেওয়া হয়, যারা এর ফলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় এবং পণ্যের গুণগত মান বাড়ে। প্রচার এবং বিজ্ঞাপনের সুবিধা রয়েছে বড় আকারের ফার্মে, অর্থাৎ পণ্যের গুণগত মান, স্বাদ, দাম, স্থায়িত্ব ইত্যাদি সম্পর্কে অল্প খরচে কিন্তু তারা বিজ্ঞাপন খরচের ব্যবস্থা করতে পারে। বড় আয়তনের ফার্ম বিশেষীকরণের সুবিধাও পান। শ্রম বিভাগের পাশাপাশি এরা আধুনিক কলাকৌশল ব্যবহার করার ফলে তারা বিশেষীকরণের সুবিধা পেতে পারে। অল্প খরচে বেশি পরিমাণ উপকরণ এবং কাঁচামাল ক্রয় করতে পারে, ফলে উৎপাদন খরচ কমে। এর ফলে তাদের বাণিজ্যিক বিভিন্ন সুবিধা তারা পায়। বৃহদায়তন ফার্মগুলো অল্প সুদে বেশি পরিমাণে ঋণ গ্রহণ করে উৎপাদন পরিচালনার ফলে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে বেশি পরিমাণে অর্থ ঋণ দিয়ে থাকে বা তাদের উপর নির্ভর করে। স্থানীয়করণের যে কাঁচামাল সহজলভ্য যেখানে পাওয়া যায়, সেখানে আমরা জানি স্থানীয়করণ বা সেখানে পণ্য উৎপাদন গড়ে ওঠে। আর এই ফার্মগুলো স্থানীয়করণের সুবিধা বা বৃহদায়তন ফার্মগুলো এই সুবিধা বেশি পেয়ে থাকে। বৃহদায়তন ফার্মের পরিচালনা ব্যবস্থাপনা সহজ, কারণ বৃহদায়তন ফার্ম নিয়োগ, উৎপাদন, বিপণন, প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি আলাদা বিভাগ রয়েছে, আর প্রতিটি বিভাগে পরিচালনা ব্যবস্থাপনার জন্য পৃথক বিভাগ বা টিম, যেটা বৃহদায়তন ফার্ম সুবিধা ভোগ করে। ক্রমবর্ধমানের সুবিধা রয়েছে, অর্থাৎ বৃহদায়তন ফার্মে যে হারে উৎপাদন বাড়া হয়, উপাদান যে হারে বাড়ানো হয়, উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ে। আর বৃহদায়তন ফার্ম যেহেতু বিভিন্ন বাজারে তাদের বহুল পরিমাণ পণ্য ও কাঁচামাল সংগ্রহ করে এবং উৎপাদন করে বিক্রয় বাড়ে, তাদের ঝুঁকিটাও কমে যায়। আর এরা উৎপাদন এবং মুনাফার বাড়ানোর দিকে শুধু মনোযোগী থাকে না, তারা গবেষণা, বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী যে গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, প্রবৃদ্ধির হার বাড়ানো, শেয়ার বাড়ানো, এগুলো নিয়ে তারা গবেষণা করে এবং তার ফলে তাদের গুণগত মান বাড়ে। বৃহদায়তন ফার্মগুলো উৎপাদন করতে গিয়ে অনেক উপজাত পণ্য তৈরি করে, আর এটা আরেকটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এগুলো গড়ে ওঠে। এছাড়া এরা বিভিন্ন সরকারি সুবিধা পায়, যেমন ভর্তুকির সুবিধা, কর ছুটি, এইসব সরকার এদেরকে বিভিন্ন রকম সহযোগিতা দিয়ে থাকে। এদের যে শুধু সুবিধা রয়েছে তা নয়, বৃহদায়তন ফার্মগুলোর কিছু অসুবিধাও রয়েছে। যেহেতু বিপুল পরিমাণ মূলধন দরকার হয়, যা অনেক সময় বৃহদায়তন ফার্ম সংগ্রহ করতে পারে না, ব্যাংক ঋণের উপর নির্ভর করে। অনেক ধরনের প্রচুর উৎপাদনের উপকরণ এবং কাঁচামাল প্রয়োজন হয়, যা সহজে পাওয়া যায় না। অধিক পরিমাণ উৎপাদন সম্প্রসারণের দিকে তারা নজর দেয়, কিন্তু এই যে উৎপাদন, সেগুলো বিক্রির জন্য বাজার তাদের সীমিত হয়ে যায়। তার কারণে রাজনৈতিক অস্থিরতার কারণে হতে পারে, মুদ্রাস্ফীতির কারণে হতে পারে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে হতে পারে। অতিরিক্ত যোগান যখন গড়ে ওঠে, চাহিদা হ্রাস পায়,
পণ্য বিক্রি কমে গিয়ে তখন কিন্তু অতিরিক্ত যোগান দেখা যায়, যার ফলে ফার্ম ক্ষতির সম্মুখীন হতে পারে। আর বৃহদায়তন ফার্মের উৎপাদন, বিপণন, ব্যবস্থাপনা, পরিচালনা, এদের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, পৃথক টিম রয়েছে, এদের যদি প্রশাসনিক ব্যবস্থাপনা অদক্ষতা দেখা যায়, সাংগঠনিক দুর্বলতা হতে পারে, ফলে তাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিতে পারে। আর এখানে শ্রমিক এবং মালিকের সরাসরি দেখা হয় না, কথা হয় না, যোগাযোগের অভাবে তাদের মধ্যে অনেক ধরনের অভাব, অভিযোগ, ভুল তথ্য, এগুলোর কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, ফলে মালিক শ্রমিকের সম্পর্কে অবনতি হতে পারে। বৃহৎ ফার্মগুলোর প্রভাব বাজারে অনেক বেশি থাকে বলে তারা একচেটিয়া ক্ষমতা ভোগ করতে পারে। ভোক্তার রুচি পছন্দের দিকে তারা খেয়াল না রেখে তারা তাদের মতো পণ্য উৎপাদন করে, অর্থাৎ ভোক্তাদের পছন্দকে অবজ্ঞা করে নিজেদের পছন্দ মতো দ্রব্য বৃহদায়তন ফার্ম তৈরি করতে পারে। ব্যবস্থাপনাগত অসুবিধা দেখা দেয়, শ্রমিক নিয়োগ, উৎপাদন, বিপণনের দিক থেকে অনেক ধরনের প্রচার, বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বিপুল সংখ্যক শ্রমিক, বিপণন ইত্যাদি বিভিন্ন বিভাগকে সমন্বয় করে সঠিকভাবে পরিচালনা করতে গিয়ে অনেক সময় বৃহদায়তন ফার্মে ব্যবস্থাপনাগত অসুবিধা দেখা দেয়। এই বৃহদায়তন ফার্মগুলো অর্জিত আয় বন্টনের অসুবিধা রয়েছে, অর্থাৎ এইগুলো মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যেহেতু আয়ের বড় একটা অংশ তাদের কাছে থাকে, কাজেই তারা শ্রমিকরা আয় বা সম্পদের সামান্য অংশই পায়, যার ফলে এই যে আয় বন্টনে একটা অসমতা দেখা দেয়। আমরা ছবিগুলো দেখি, একটা সাবান শিল্প, চামড়া শিল্প, দিয়াশলাই কাঠের শিল্প, এইসব দেখে আমরা বুঝতে পারি যে প্লাস্টিক শিল্প, এগুলো ক্ষুদ্রায়তন ফার্মের ছবি আমরা বুঝতে পারছি। যে সকল ফার্ম ভূমি, শ্রম, মূলধনের সমন্বয় ঘটিয়ে অল্প পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করে, সেগুলোই আমরা বলছি ক্ষুদ্রায়তন ফার্ম। এরা বেশিরভাগই শ্রমনিবিড় পদ্ধতি উৎপাদন করে, আর এদেরকে কিন্তু বড় ফার্মের সাথে বা মাঝারি ফার্মের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। ফার্মগুলো তারা যদি টিকে থাকতে না পারে, তাহলে একসময় ফার্মগুলো হারিয়ে যায়। আমরা প্লাস্টিক, কাঁচ, মেনামাইল, চামড়া, দিয়াশলাই, সাবান, প্রসাধনী সামগ্রী, এসবই ক্ষুদ্রায়তন ফার্মের উদাহরণ। একটা ছবির আকারেও আমরা এটার ক্ষুদ্রায়তন ফার্ম হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। যদি তাদের গড় ব্যয় রেখাটা দেখি, আমরা যথারীতি ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ দেখি এবং ও আয় অক্ষে গড় ব্যয় দেখি, এবং আমরা ও কি উৎপাদন স্তরে, অর্থাৎ আমরা যে উৎপাদনের পরিমাণ দেখলাম এবং লম্ব অক্ষে গড় ব্যয় দেখলাম, এবং ও কি উৎপাদন স্তরে এই বিন্দুতে আমরা ফার্মের এসএসসি রেখা যেখানে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করছে, সেই জায়গায় আমরা বলছি ক্ষুদ্রায়তন ফার্মের কাম্য আয়তন। অর্থাৎ যেহেতু ক্ষুদ্র সময়ের জন্য, এই জন্য আমরা এসএসসিকে আমরা বিবেচনা করছি অল্প সময়ের জন্য এই ফার্মগুলো উৎপাদন কার্য পরিচালনা করে, অর্থাৎ ক্ষুদ্র আকারের হয়, অর্থাৎ তাদের ভূমি, শ্রম, মূলধন সবই ক্ষুদ্র আকারের বলে এদের আমরা বলছি ক্ষুদ্রায়তন ফার্ম। ক্ষুদ্রায়তন ফার্মের বিভিন্ন সুবিধা রয়েছে, এদের যেমন উৎপাদন করতে স্বল্প ব্যয় যেমন দরকার হয়, আর শ্রমিক মালিকের সরাসরি সম্পর্ক থাকে বলে এদের মধ্যে সুসম্পর্ক থাকে। ক্ষুদ্রায়তনের ফার্মের মালিক কিন্তু নিজের তদারকি করে, ফলে উৎপাদন ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে শৃঙ্খলা কিন্তু দেখা যায়। মালিকের ব্যক্তিগত উদ্যোগী হয়ে যেহেতু সে চেষ্টা করে তার উৎপাদিত দ্রব্যের বিক্রয় কিন্তু ভালো হয়, সে এবং বাজারে টিকে থাকে। সিদ্ধান্ত গ্রহণে তার সুবিধা হয়, যেহেতু সে নিজেই তার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে উৎপাদন সম্পর্কে, এবং এখানে ফার্ম শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে। শ্রমিকের মজুরিও কম হয়, ফলে উৎপাদন খরচও কম হয়। আর নিত্য নতুন সাইজ, ডিজাইন, প্যাকেজ ইত্যাদির মাধ্যমে পোশাক, আসবাব, রান্নাঘরের সরঞ্জাম দিয়ে জুতা, স্যান্ডেল, জুয়েলারি সব ক্ষেত্রে যতই বৈচিত্র্য আনয়ন করে, ততই তাদের ব্যবসা সমৃদ্ধি দেখা যায়। বৃহদায়তন ফার্মের উৎপাদন, বিপণন, বিজ্ঞাপন পৃথক কোনো বিভাগ থাকে না, যে সমন্বয় করার সুবিধা হয়। আর ফার্মগুলোর মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম দেখা যায়, ফলে তারা যোগসূত্র এবং যৌথ উদ্যোগে ফার্মগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে, নিজেদের মধ্যে তাদের সম্পর্কটা যোগসূত্র দৃঢ় করে এবং নিজেদের নিরাপত্তা
সংহত করে। তাদের উৎপাদনে অল্প পরিমাণ উপাদান এবং কাঁচামাল যেহেতু লাগে, যে অল্প পরিমাণ কাঁচামাল সহজেই সংগ্রহ করে উৎপাদন অব্যাহত রাখে এবং যার ফলে তার খরচ কম পড়ে। বিভিন্ন আর্থিক সুবিধা পায় সরকার থেকে, যেমন কর ছাড়, ভর্তুকি, এগুলো ক্ষুদ্রায়তন ফার্ম সাহায্য পেয়ে থাকে। পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, তা পূরণের জন্য যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলো পণ্য উৎপাদনে ফার্ম তার উপযোগী অংশগুলো তৈরি করার দায়িত্ব দেয়, অর্থাৎ ছোটো ফার্মগুলোকে, বিশেষায়িত ছোটো ফার্মগুলোকে। এগুলো আবার একত্র করার জন্য একটা বৃহৎ প্ল্যান্ট কাজ করে। এই ধরনের ফার্ম সুযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ফলে ফার্মে, ক্ষুদ্রায়তন ফার্মে এটা একটা অন্যরকম সুবিধা। পরিবর্তনশীলতা, অর্থাৎ যুগের পরিবর্তনের সাথে বাজারের চাহিদার যেমন পরিবর্তন হয়, তেমনি তার সাথে সামঞ্জস্য রেখে যোগানেরও পরিবর্তন করতে পারে ক্ষুদ্রায়তন ফার্ম। আয় বন্টনের সমতা আছে, অর্থাৎ ক্ষুদ্রায়তন ফার্মে অর্জিত আয় সম্পদ মালিক নিজের কাছে যেহেতু কেন্দ্রীভূত থাকে না, মালিক শ্রমিক সুসম্পর্কের কারণে তাদের মধ্যে একটা সমতা দেখা যায়। ক্ষুদ্রায়তন ফার্মের অনেক সুবিধা থাকলেও পাশাপাশি তাদের কিছু অসুবিধাও দেখা যায়। প্রথমে রয়েছে শ্রমিক কর্মচারী নিয়োগের অসুবিধা, অর্থাৎ উৎপাদনের আয়তন অনুসারে যে পরিমাণ শ্রমিক কর্মচারী নিয়োগের প্রয়োজন পড়ে তার খরচ কিন্তু বেশি পড়ে। স্থানীয়করণের সুযোগ সুবিধা অসুবিধা রয়েছে, অর্থাৎ স্থানীয়করণের সুযোগ সুবিধা থেকে অনেকাংশে এরা বঞ্চিত হয় বা ব্যয় বেশি পড়ে। এদের গুণগত মান, স্থায়িত্ব ইত্যাদি সম্পর্কে প্রচার করে তাদের আকর্ষণ করা যায়, কিন্তু সেটার জন্য ক্ষুদ্রায়তন ফার্মের কিন্তু ব্যয় বেশি পড়ে। কারিগরি অসুবিধা রয়েছে, অন্য আধুনিক প্রযুক্তি কলা কৌশল ব্যবহার করতে পারে না, ফলে তাদের করতে গেলে তাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, সেটার তাদের অনেক খরচ বেশি পড়ে। গবেষণার অসুবিধা রয়েছে, আর্থিক অসচ্ছলতার কারণে গবেষণা, প্রচার, তথ্যাদি সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা করা তাদের জন্য অসুবিধার সৃষ্টি হয় বা সমস্যা দেখা দেয়। অধিক উৎপাদন ব্যয়, অর্থাৎ ক্ষুদ্রায়তন ফার্মের উৎপাদন ব্যয় অনেক বেশি পড়ে। খরচ যেহেতু একক প্রতি উৎপাদন খরচ বেশি হয়, যেন বাজার দাম বেশি হয়, ফলে প্রতিযোগিতার সক্ষমতা তাদের কমে যায়। ক্ষুদ্রায়তন ফার্ম উৎপাদন ক্ষেত্রে শ্রম বিভাগ প্রবর্তন করে না, শ্রমিকরা দক্ষভাবে উৎপাদন পরিচালনা করতে পারে না, তাই তাদের উৎপাদনশীলতা কম হয়, উৎপাদন খরচ বেশি পড়ে। আধুনিক কলাকৌশল ব্যবহারে অনুপস্থিত শ্রম বিভাগের অবর্তমানে এদের কিন্তু কর্মহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, ফলে উৎপাদন ব্যয় কিন্তু বাড়ে। যেহেতু তাদের শ্রম বিভাগ নেই, কাজে তাদের বিশেষীকরণের অনুপস্থিতি এখানে রয়েছে, কাজে উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন যন্ত্রপাতিও ব্যবহার করা সম্ভব হয় না। মূলধনের সীমাবদ্ধতা রয়েছে, কারণ ক্ষুদ্রায়তন ফার্মগুলোকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সহজ শর্তে পর্যাপ্ত পরিমাণে ঋণ দিতে চায় না। এদের ঝুঁকি বেশি, কারণ একক উৎস থেকে উৎপাদনের উপকরণ কাঁচামাল সংগ্রহ করে উৎপাদিত দ্রব্যগুলো একক বাজারে বিক্রয়ের চেষ্টা করে, ফলে তাদের দ্রব্যের ভিন্নতা নয় মজুত বৃদ্ধির মাধ্যমে এরা ঝুঁকি হ্রাস করতে পারে না, ঝুঁকি কমাতে পারে না। উচ্চ দামে অল্প পরিমাণে উপকরণ কাঁচামাল ক্রয় করে থাকে, ফলে দ্রব্যগুলো বাজারজাতকরণে এদের খরচ বেশি পড়ে, আর এটা বাণিজ্যিক ক্ষুদ্রায়তন ফার্মের অন্যতম বাণিজ্যিক অসুবিধা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা যেসব বিষয় জানতে পারলাম তা হচ্ছে ফার্মের কাম্য আকার নির্ধারণকারী উপাদানসমূহ, ক্ষুদ্রায়তন ফার্ম, বৃহদায়তন ফার্ম এবং তাদের সুবিধা অসুবিধাসমূহ। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলে বিষয়গুলো বুঝতে পেরেছ, এবং যেটা তোমরা পরবর্তী ক্লাসে আমরা শিল্প অর্থনীতির ৩য় অধ্যায়ে ফার্মের কাম্য আয়তন থেকে আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।